শ্রীমঙ্গল ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম আকর্ষণ চায়ের রাজধানী খ্যাত এই শ্রীমঙ্গল। এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে ৪২৬ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গল উপজেলার ৪০% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। শ্রীমঙ্গলের একদিনের ট্যুর প্ল্যানে আমরা প্রধান ৩টি স্পটকে বেছে নিয়েছি: বাইক্কা বিল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, আর সাথে থাকবে যে কোনো একটা সুন্দর চা বাগান পরিদর্শন। প্রিয় দর্শক, যাওয়া খাওয়া খরচ সহ ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে ফিরছি ইন্টু ব্রেকের পর। সঙ্গে থাকুন। আমাদের এবারের যাত্রা শুরু করলাম ঢাকার অদূরে নারায়ণগঞ্জের বরপাতে অবস্থিত আমাদের কর্মস্থল এসএস টেক্সটাইলের সামনের পাকিস্তান মার্কেট থেকে। আমাদের বিভাগীয় প্রধান পাকিস্তানি নাজিব বস সহ আমরা রয়েছি 11 জন কলিগ, আর আমাদের জন্য রিজার্ভ হয়েছে একটি হাইস, যার ভাড়া পড়েছে 10,000 টাকা। যেহেতু শ্রীমঙ্গলের দূরত্ব এখান থেকে 162 কিলোমিটার, তাই আমরা একটু দেরিতে রাত 1টায় আমাদের গাড়িতে উঠলাম। আপনারা যারা বাসে যেতে চান তারা ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, সায়দাবাদ থেকে হানিফ, শ্যামলী, এনা সহ অন্যান্য বাসে 400 থেকে 600 টাকার মধ্যে চলে আসতে পারবেন শ্রীমঙ্গল শহরে। ট্রেনে আসতে চাইলে ঢাকার কমলাপুর থেকে শ্রেণীভেদে 250 থেকে 1000 টাকার টিকিটে চলে আসতে পারবেন শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরে এসে ফ্রেশ হয়ে নাস্তা সেরে জিপ ভাড়া করে অথবা সিএনজি ভাড়া করে ইচ্ছে মতো যে কোনো স্পটে ঘুরে আসতে পারবেন। রাত 3টায় আমরা হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটা ছোট্ট চায়ের দোকানে চা বিরতি নিলাম। চা পান, বিস্কিট, কেক চললো ছুটিও। আমাদের পরের ব্রেকটা হলো একদম মৌলভীবাজারে বাগলপুর নামক স্থানে। এখানে ফজরের নামাজ আদায় হবে। সাধারণত টুরিস্টরা এই বিখ্যাত স্বাগতম ভাস্কর্য হয়ে শ্রীমঙ্গলে প্রবেশ করে, কিন্তু আমরা যেহেতু আগে বাইক্কা বিল যাব, তাই আমাদের ড্রাইভার সুবিধা মতো অন্য রুটে নিয়ে এসেছে। তবে আসার পথে অবশ্যই আমরা ওই ভাস্কর্যের কাছে নেমে ছবি তুলব। গ্রামের সরু পথ ধরে আমাদের গাড়ি চলছে বাইক্কা বিলের দিকে। দুপাশে ফসলি জমি, কখনো গ্রামীণ বাড়িঘর। কিছু দূর যেতেই চোখে পড়ল রাস্তার দুধারেই জলাশয়। এগুলো আসলে মৎস্য উৎপাদন কেন্দ্র। বাইক্কা বিলের কাছাকাছি এসে আমাদের গাড়ির কিছু একটা সমস্যা দেখা দিল। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। কুয়াশার চাদর ভেদ করে তখন ভোরের সূর্য তার রক্তিম রেখা নিয়ে জানালো দিচ্ছে একটি নতুন দিনের। বিলে কি কি আছে? খালি পাখি, আর কিছু নাই? রাজার ভাই, কি অবস্থা? খুব ভালো। ফাঁসে গেছেন? না, ফাঁসি নাই এখনো। আমরা কিছু ছবি তুলে নিলাম বাইক্কা বিলের মেইন পয়েন্ট কাছেই, তাই আমরা হাঁটতে শুরু করলাম। জনপদ খুব কম, যারা আছে তারা সম্ভবত পশুপালন অথবা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হাইল হাওরের পূর্ব দিকে প্রায় 100 হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম বাইক্কা বিল। 2003 সালের জুলাইয়ে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসাবে বিলটিকে সংরক্ষণের দায়িত্ব নেয়। আরই, কই, মেনি, ফলি, পাবদা সহ আরো অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওরে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্য শুধু নয়, পাখি এবং অন্যান্য প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি, যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে। তাছাড়া এই বিলের বন্য বাসিন্দা আর শীতে আগত অতিথি পাখিদের দেখার জন্য তৈরি করা হয়েছে একটি
পর্যবেক্ষণ টাওয়ার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বাক্যবিলের অভ্যন্তরে প্রবেশ করতে পারলাম না। এখানে ৯টার আগে গেট খোলার পারমিশন নেই। কি করবো ভাই, বিলে ঢুকতে পারলাম না, তাই মনে রেখে বিলে চারপাশে হাঁটতেছি। আমরা সময় নষ্ট করতে চাইনি, কারণ আমাদের অনেকগুলো স্পট ঘুরতে হবে। তাছাড়া আমাদের সকলের নাস্তাটাও এখনো করা হয়নি। আমরা দেরি না করে চলে এলাম শ্রীমঙ্গল শহরে। হোটেল টি ভ্যালিতে ঢুকলাম সকালের নাস্তার জন্য। হোটেলের পরিবেশ এবং ডেকোরেশন বেশ চমৎকার। খাওয়ার মানও ভালো এবং দামও আমাদের কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আমাদের ৯০ টাকার নাস্তার আইটেমে ছিল খিচুড়ি, ১ পিস চিকেন এবং একটা ডিম। নাস্তা সেরে আমরা ছুটলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। যাওয়ার পথে ফিলনে চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখে আমরা নেমে পড়লাম। চা বাগানের চমৎকার ভিউয়ের সামনে আমরা কিছু ছবি তুলে নিলাম। চা বাগানের পাশে চায়ের দোকানে বসে আমরা চাও পান করলাম। অসাধারণ ছিল সেই চায়ের স্বাদ। পাহাড় আর চা বাগানের মাঝখান দিয়ে অপরূপ সৌন্দর্যের রাস্তা ধরে সকাল 10টায় আমরা পৌঁছে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঘেটে। লাউয়াছড়া উদ্যানের প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি ১১৫ টাকা। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। গেটের কাছেই বেশ কয়েকটা বানরের দেখা পাওয়া যাবে। পর্যটকরা তাদের সাথে ছবি তুলে, খাবার দেয়, খেলা করে। তবে আপনারা হাতে থাকা মোবাইল, ছোট ব্যাগ কিংবা খাবারের প্যাকেট সাবধানে রাখবেন, এরা ছো মেরে নিয়ে যেতে পারে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, যার আয়তন হচ্ছে ১২৫০ হেক্টর। জাতীয় উদ্যান ঘোষণার তারিখ ১৭ জুলাই ১৯৯৬। এখানে উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতি চাপালিশ, ডেওয়া, লটকন, আগর, পিতরাজ, কদম সহ আরো অনেক কিছু। আর উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আছে উল্লুক, লজ্জাবতী বানর, মুখ পরা হনুমান, চশমা পরা। বিশাল গাছ, এখানে এরকম লম্বা লম্বা অনেক গাছ। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের এই বনটি ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ১০টি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম এবং সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয় এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই অরণ্য এতটাই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটাই হচ্ছে সেই স্পট যেখানে হলিউডে একটা সিনেমা শুটিং হয়েছিল। সিনেমার নাম এখানে লেখা রয়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এখানেই শুটিংটা হয়েছিল। এখানে পরিচালক হচ্ছে মাইকেল টট। শুটিং সন 1955 আর মুক্তি পেয়েছিল 1956। এটাই হচ্ছে সেই বিখ্যাত রেল লাইন যেখানে বাংলা সিনেমা হুমায়ূন আহমেদের চলচ্চিত্র আমার আছে জল সিনেমার শুটিং হয়েছিল এবং সিনেমাটি অনেক প্রশংসিত হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভূ-প্রকৃতি পাহাড়ি মৃত্তিকা গঠিত। উঁচু নিচু টিলা জুড়ে এ বন অবস্থিত। বনের মাটিতে বালুর পরিমাণ বেশি,
বনের ভেতর দিয়ে অনেকগুলো পাহাড়ি ছড়া রয়ে গেছে। ছড়াগুলোতে শুষ্ক মৌসুমে পানি কম থাকে, তবে বর্ষায় এর পানি অনেক বেশি হয়ে থাকে। এখানে তো কি লিখছে? এই যে জুই প্লাস জাহিদ। এখানে যত ভালোবাসার মানুষ আছে সব এখানে লিখলেই ভালোবাসা হয়ে যাবে। এদিকে তাকায় বলো। আপনারা যদি কাউকে ভালোবাসে থাকেন এখানে তার নাম লিখবেন, তার সাথে আপনার প্রেম হয়ে যাবে পাক্কা। ওকে। জি জ্যোতিষী, হ্যাঁ রাতে এখানে বসবাস করে ভিতরে। দিবে না? না, এটা হচ্ছে আনারস লেবু বাগানে যে ব্যক্তিগত সবার জন্য দিয়ে দিবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি খাসিয়া পল্লীর দিকে। খাসিয়ারা বন ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে গড়ে তুলেছে তাদের বসবাস। তাদের আবাসভূমিগুলো একাধিক টিলা অতিক্রম করে উঠে গেছে ছোট ছোট টিলার উপরে। তাদের প্রধান পেশা হলো পান চাষ। লাউয়াছড়া উদ্যান ঘুরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট মাধবপুর লেকের দিকে। মাধবপুর লেকের অপরূপ সুন্দর ভিউ এবং যাবতীয় তথ্য নিয়ে ভিডিও থাকছে পরবর্তী পর্বে, দেখার আমন্ত্রণ রইল।